একসাথে নির্বাচন ও গণভোটের সিদ্ধান্তের দিকে হাঁটছে সরকার। পিআর পদ্ধতিতে হতে পারে উচ্চকক্ষ, কার্যক্রম নিষিদ্ধ দলের অপচেষ্টা রোধে আছে প্রস্তুতি। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা ঘোষিত, সেই মোতাবেক সব প্রস্তুতি চলছে। বিভিন্ন অশুভ শক্তি যদি এই রকম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, সেগুলোর ক্ষেত্রে যারা দোষী আমরা তাদেরকে আইনের প্রক্রিয়ায় আনবো। রাজধানীর সূত্রাপুরে দিনে দুপুরে শীর্ষ সন্ত্রাসী মামুনকে হত্যা মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা। আমরা খোঁজ পাইছি উনি শীর্ষ সন্ত্রাসী ইমন মামুন গ্রুপের মামুন। যখন শুনতে পারলাম যে আমাদের জজকোর্টের মূল ফটকের বাইরে ন্যাশনাল মেডিকেলের সামনে, তখন আমি দ্রুত ওখানে চলে যাই। আওয়ামী লীগ সমর্থকদের পাশে থাকবে ধানের শীষ, ঠাকুরগাঁওয়ে আশ্বাস মির্জা ফখরুলের। কালকে সমাবেশ থেকে সরকারকে বার্তা ও জনগণকে নির্দেশনা দেবে জামায়াত। কিন্তু এবার ওনারা প্রকাশ্যে এটা বলে দিলেন যে আমরা জামাতের সাথে বসবো না। ভালো কথা, তা আমরাও প্রকাশ্যে বলে দিলাম যে আপনারা ডাকেন, আমরা যাব। এখন আমাদের যারা এখানে নৌকা করতেন সারা বাংলাদেশে, তারা তো একটু অসহায় অবস্থায়। এটুকু আশ্বাস দিতে পারি যে আপনারা কেউ হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে। হাইকোর্টের রায়ে 4টি সংসদীয় আসন বহাল থাকায় বাগেরহাটে আনন্দ মিছিল। আগের মতো 5টিই থাকবে গাজীপুরের আসন। মেডিকেল কলেজে কমছে ভর্তির আসন সংখ্যা। প্রতিষ্ঠানের সক্ষমতা ও শিক্ষার মান বজায় রাখতেই এই সিদ্ধান্ত, বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মূলত আসলে আমরা মানসম্মত চিকিৎসক তৈরি করার জন্য চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতাকে বিবেচনায় নিয়ে আমরা সংখ্যাটাকে রেশনালাইজ করেছি। এটা মোটেই আসন সংখ্যা কমানো বাড়ানোর ব্যাপার না। দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে গাড়ি বিস্ফোরণ, কমপক্ষে 13 জনের প্রাণহানি। সন্ত্রাসী হামলা কিনা খতিয়ে দেখছে পুলিশ। কাল সিলেটে প্রথম টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। স্পোর্টিং উইকেটের ভালো রানের আশা অধিনায়ক শান্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত জানাতে পারে অন্তর্বর্তী সরকার। সংসদের উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে গঠনের বিষয়টিও এক্ষেত্রে আছে আলোচনায়। এর মাধ্যমে বিএনপি ও জামায়াত দুই পক্ষকেই সন্তুষ্ট রেখে চলতি সপ্তাহে সিদ্ধান্ত জানানোর পথে সরকার। তবে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এই নিয়ে এখনই মন্তব্য করতে চান না। জানিয়েছেন, জনপ্রত্যাশা ও রাজনৈতিক দলগুলোর ভাবনা বিবেচনায় নিয়ে দ্রুত স্পষ্ট করা হবে সরকারের অবস্থান। তিনি বলেন, নির্বাচন ও বিচার ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নানাভাবে জল ঘোলা করার চেষ্টা করছে। অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইলে ব্যবস্থা নেবে সরকার। জুলাই সনদ স্বাক্ষর হয়েছে গত 17 অক্টোবর, কিন্তু এর বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে এ নিয়ে সংকট কাটেনি। যদিও রাজনৈতিক দলগুলো সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারি ও গণভোটের পক্ষে একমত, তবে গণভোট নির্বাচনের আগে নাকি ভোটের দিন এ নিয়ে বিপরীতমুখী অবস্থানে প্রধান দুই দল বিএনপি ও জামায়াত। এ অবস্থায় গত 3 নভেম্বর সরকার দলগুলোকে ঐকমত্যে পৌঁছতে 7 দিনের সময় বেঁধে দিয়েছিল। এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। কিন্তু 7 দিনের সময় পেরোলেও দলগুলো এ নিয়ে একসাথে বসেনি, হয়নি একমত। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দলগুলোর সাথে অনানুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। জানা গেছে, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের পক্ষে সরকার। সংসদের উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে সরকার পিআর পদ্ধতির বিষয়টিও বিবেচনা করছে। এক্ষেত্রে বিএনপি ও জামায়াত দুই পক্ষেরই মন রক্ষা হবে, এনসিপিও নমনীয় বলে ধারণা করা হচ্ছে। পরিবেশ উপদেষ্টা এক্ষেত্রে এখনই মন্তব্য করতে না চাইলেও বলেন, জনগণের আশা ও রাজনৈতিক দলগুলোর মনোভাব এক্ষেত্রে প্রাধান্য পাবে। আমরা দায়িত্ব পালন করি টুয়ার্ডস আ ওয়াইডার কনস্টিটিউয়েন্সি। আমরা তো শুধু আপনার প্রতি আমাদের দায়িত্ব পালন করি না, বা ওনার প্রতি আমাদের দায়িত্ব পালন করি না, জনগণের প্রত্যাশাও তো আমাদের কাছে কিছু আছে। সেগুলো বিবেচনায় নিয়ে, রাজনৈতিক দলগুলোর ভাবনা বিবেচনায় নিয়ে সরকার যেটা ভালো মনে করে সরকার সেই সিদ্ধান্ত নেবে। আপনি একরকম শুনেছেন, আরেকজন আরেক রকম শুনেছি। সরকার একসাথে বসে সামষ্টিকভাবে
এই সিদ্ধান্তটা নেবে। সংবিধান আদেশ জারি ও গণভোট অধ্যাদেশের বিষয়ে আগামী বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদে কি সিদ্ধান্ত হচ্ছে, এর জবাবে রিজওয়ানা হাসান বলেন, দ্রুতই অবস্থান স্পষ্ট করবে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের থেকে যে সকলেই মিলে একসাথেই কাজ করব যেহেতু আমরা, কিন্তু আমাদের কাছে এখনো ক্যাবিনেটের এজেন্ডাটা আসেনি এবং এগুলো আপনি বুঝতেই পারছেন যে এগুলো বেশ সংবেদনশীল বিষয়। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা ঘোষিত, সেই মোতাবেক সব প্রস্তুতি চলছে। কিছু কিছু সিদ্ধান্তের জন্য আসলে নির্বাচন কমিশনকেও হয়তো আটকে থাকতে হচ্ছে, সেজন্য আমরাও আর খুব বেশি সময় নেব না, আমরাও নিজেদের মধ্যে কথাবার্তা বলে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। সনদ ও নির্বাচনের পাশাপাশি রাজনীতি উত্তপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় নিয়েও এরই মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ 13 নভেম্বর লকডাউন ঘোষণা করেছে, ঝটিকা মিছিল সহ নাশকতামূলক কার্যক্রম চালাচ্ছে। পরিবেশ উপদেষ্টা বলেন, দেশে কোনো অস্থিরতা নেই, তবে সরকার সতর্ক। বিভিন্ন ন্যস্ত স্বার্থ গোষ্ঠী, বিভিন্ন অশুভ শক্তি যদি এই রকম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে সেগুলোর ক্ষেত্রে যারা দোষী আমরা তাদেরকে আইনের প্রক্রিয়ায় আনবো। আমরা তো মোটামুটি এখন বুঝতে পারছি যে কি ধরনের কাজগুলো হতে পারে, সেখানে আমাদের প্রস্তুতি আমরা আরেকটু বাড়াবো, আমাদের শক্তি আমরা আরেকটু বেশি বাড়িয়ে দেব। পরিবেশ উপদেষ্টা জানান, ফেব্রুয়ারির নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ইসিকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়েই যাচ্ছে, এখানে নানানভাবে পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছিল, সেইটা এখন দেশের মানুষের কাছে স্পষ্ট যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে সুদৃঢ়ভাবে হাঁটছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসটি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বলে জানা গেছে। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটিতে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি, তবে গত কদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন সহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটছে। এসব বিবেচনায় নিয়ে তদন্ত করছে পুলিশ। রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে মোহাম্মদপুরে প্রবর্তনা শোরুম সহ 3টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া বাড্ডা ও শাহজাদপুরে যাত্রীবাহী দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মধ্যরাত থেকে সকালের দিকে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জনমনে ভীতি তৈরি করতে নাশকতা চালাচ্ছে। এছাড়া প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে 1 লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা ছিল দলটির। বিস্তারিত রাব্বি সিদ্দিকের রিপোর্টে। সোমবার রাত 2:43 সিসি ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি এসে মিরপুরের গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের ভেতরে ককটেল ছুটছেন। মুহূর্তেই ককটেল দুটি বিস্ফোরিত হয়, ক্ষতিগ্রস্ত হয় অভ্যর্থনায় লেখা ফটক। একই কায়দায় সকাল 7টার দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনায় ককটেল নিক্ষেপ করে মোটরসাইকেলে আসা দুজন। তবে এই দুই ঘটনায় কেউ হতাহত হননি। এদিকে ভোর 5টা ও 6টার দিকে রাজধানীর মেরুলবাড্ডায় আকাশ পরিবহন ও গুলশানের শাহজাদপুরে ভিক্টর ক্লাসিক বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যাত্রীবাহী বাস দুটি দারুণ অবস্থায় ছিল। আগুনে দুটি বাসই পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত 1 লাখ গ্যাস বেলুন উড়িয়ে আইনশৃঙ্খলা বিঘ্ন করার পরিকল্পনার অভিযোগে 25 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশে গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা করছিলেন তারা। রাজধানীতে একের পর এক নাশকতা চেষ্টার ঘটনায় ডিএমপির ডিসি মিডিয়া জানান, প্রতিটি ঘটনার তদন্ত চলছে। সিসি ফুটেজে ককটেল নিক্ষেপকারীদের দেখা যাচ্ছে। তাদের গ্রেফতার করা গেলে জানা যাবে এসব ঘটনার উদ্দেশ্য। তাদের যে আভ্যন্তরীণ যে কনভারসেশন সেটা আমরা দেখেছি এবং সেগুলোর উপর ভিত্তি করে আমরা এটা জানতে পেরেছি এবং মূলত এই চক্রটাকে আমরা এর আওতায় নিয়ে আসতে পেরেছি। রাজধানীতে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় পুলিশের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলেও জানান ডিএমপির এই মুখপাত্র। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর পুরান ঢাকায় দিনে দুপুরে একটি হাসপাতালের সামনে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলি ছুড়ে মৃত্যু নিশ্চিত করার পর মুখ ঢাকা অস্ত্রধারীরা পালিয়ে যায়। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। পুলিশ জানিয়েছে, নিহত ওই ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী মামুন। মামলার হাজিরা দিতে গিয়েছিলেন তিনি।
সকাল 11টা ছুঁই। পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল হাসপাতালের সিসিটিভি ফুটেজে স্পষ্ট মামুন নামের এক ব্যক্তিকে ধাওয়া করে গুলি ছুটছে দুই ব্যক্তি। ঘটনাটি ঘটে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে। ফুটেজের পরবর্তী অংশে দেখা যাচ্ছে কিলিং মিশন শেষে দ্রুতই পালিয়ে যাচ্ছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল এলাকায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে উঠে আসে সে সময়ের বিস্তারিত। পরিবার বলছে, সকালে একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল মামুনের। শব্দ পেয়ে আমরা এখানে আসতে আসতে দেখলাম যে লোকটা পড়ে আছে। পড়ার পরে ওনাকে আমরা হসপিটালের কর্তৃপক্ষকে বললাম যে একটু ইমার্জেন্সি আপনি তারে হসপিটালাইজ করার ব্যবস্থা করেন। উনি এখানে আসছে ভাইয়ের কোর্টে হাজিরা দেওয়ার জন্য। তারেক সাইদ মামুনকে ফোন দেওয়ার চেষ্টা করে কয়েকবার কল দেয়, রিং বাজে কিন্তু কেউ রিসিভ করতেছে না। তখন যখন শুনতে পারলাম যে আমাদের জজ কোর্টের মূল ফটকের বাহিরে ন্যাশনাল মেডিকেলের সামনে, তখন আমি দ্রুত ওখানে চলে যাই। গুরুতর আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামুনের পরিবারের অভিযোগ, শীর্ষ সন্ত্রাসী ইমনের লোকজন এই হত্যার সাথে জড়িত। 2023 সালের সেপ্টেম্বরেও তাকে হত্যার চেষ্টা করা হয়। পুলিশ জানায়, নিহত ব্যক্তি আরেক শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী ছিলেন। তবে অপরাধ জগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তাদের মধ্যে চলছিল বিরোধ। তো আমরা খোঁজ পাইছি উনি শীর্ষ সন্ত্রাসী ইমন মামুন গ্রুপের মামুন। ওই সিঙ্গেল করে এক একটা করে পাচ্ছি, স্লট পাচ্ছি, এগুলোকে আমরা জোড়া লাগাবো তখন হয়তো বলতে পারবো। পুলিশ আরো জানায়, শীর্ষ সন্ত্রাসী ইমন ও মামুন একসময় হাজারীবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকার আতঙ্ক ছিলেন। তাদের গড়ে তোলা বাহিনীর নাম ছিল ইমন মামুন বাহিনী। তারা দুজনই চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ধর্মকে ব্যবহার করে একটি চক্র ভেদাভেদ তৈরি করছে, চেষ্টা করছে নির্বাচন বানচালের, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে এক মতবিনিময় সভায় তিনি নৌকার সমর্থকদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষ আপনাদের পাশে আছে। এছাড়া বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী সংসদ কি করবে সেটা কোন সরকার, ঐক্যমত্য কমিশন কিংবা দল ঠিক করবে না, জনগণই সেই সিদ্ধান্ত নেবে। অন্যদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, বিএনপির নোট অব ডিসেন্ট লজ্জার। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবির 55তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনার। বাংলাদেশের মানুষকে ক্ষমতায় আনতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা আমির খসরু সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন আগামী নির্বাচিত সংসদ জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে, তাই সেই সংসদ কি করবে সেই সিদ্ধান্ত এখন দেয়া যায় না। আগামী সংসদ কি করবে কোনো সরকারও সিদ্ধান্ত দিতে পারবে না, কোনো ঐক্যমত কমিশনও সিদ্ধান্ত দিতে পারবে না, কোনো রাজনৈতিক দলও সিদ্ধান্ত দিতে পারবে না। দয়া করে জনগণের কাছে যান, আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে তারপরে সংসদে এসে আপনার দাবি দেওয়া পূরণ করে। এই ঢাকায় বসে দলাদলি করে, রাস্তা দখল করে, জনগণকে বাইরে রেখে গণতন্ত্র কাজ করে। একই অনুষ্ঠানে বিএনপির এই নেতার বক্তব্যের প্রতিক্রিয়া জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। বলেন, 15টি প্রস্তাবে নোট অব ডিসেন্ট দেওয়ার অর্থ আবারও এক ব্যক্তি, এক পরিবারের কাছে জিম্মি হওয়ার লক্ষণ। দুটি দলের বিভেদ ভুলে এক হওয়ার আহ্বান অন্য দলগুলো। এই সংস্কার প্রস্তাবের মৌলিক 15টাতে কিন্তু নোট অব ডিসেন্ট দেওয়া আছে, এবং এমন সব প্রস্তাব যেগুলোর কারণে হাসিনা তৈরি হয়েছিল, এই জিম্মি হওয়ার লক্ষণ এখানে দেখা যাচ্ছে। এখনই প্রশাসনটা সবকিছুকে এইভাবে সাজানো হচ্ছে, জাতির সামনে সমস্ত বিষয়গুলো স্পষ্ট হওয়া উচিত। এই জন্য আমরা দায়িত্ব নিয়েই এই কর্মসূচিটা দিয়েছি। এটা কোনো দলকে, জনগণকে, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। এই রাষ্ট্রটার আমানতদারিতার দায়িত্ব প্রধানত আপনাদের এই দুই দলের উপরই বেশি। 15 বছর ধরে ঐক্যবদ্ধভাবে আপনারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, জেলে গিয়েছেন। জুলাই সনদ নিয়ে কি একটা জটিলতা তৈরি হলো, তার বোঝা যাচ্ছে যে সরকারের কর্মকাণ্ডে পরিস্থিতি একটু ঘোলাটে হচ্ছে। আর তার সুযোগ নিয়ে এই যে আমাদের পতিত ফ্যাসিস্ট শক্তি ওই বাসে আগুন দেওয়া শুরু করছে। এদিকে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন মির্জা ফখরুল। বলেন, একটি পক্ষ 71-এর ত্যাগের কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। দেশের মানুষ যেমন 24-কে ভুলতে পারবে না, তেমনি 71-কেও ভোলা সম্ভব নয়। একটি চক্র ধর্মকে ব্যবহার করে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব। 71 সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজেশ করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তার পরিবারদের হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে।
তাদের সঙ্গে কি এই দেশের মানুষ আপোষ করতে পারে নাকি ভাই? এ সময় নৌকার সমর্থকদের হতাশ না হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। ধানের শীষ আপনাদের পাশে আছে, আমরা আপনাদের পাশে আছি। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। যারা বলে সংবিধানে গণভোট নেই তারা ফ্যাসিবাদী আমলকে সমর্থন করে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, সংবিধানের চেয়ে জনগণের অভিপ্রায় অধিক গুরুত্বপূর্ণ। বিকেলে পুরনো পল্টনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট আয়োজন সহ 5 দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত ইসলামী দলগুলোর যৌথ বৈঠক শেষে কথা জানান তিনি। সংবিধান মানলে 26 সালে জাতীয় নির্বাচনও সম্ভব নয় উল্লেখ করে হামিদুর রহমান আজাদ বলেন, বিদ্যমান সংবিধান অনুযায়ী নির্বাচনের 5 বছর পূরণের অপেক্ষা করতে হবে। ব্রিফিংয়ে মঙ্গলবারের সমাবেশে জনতার ঢল নামবে জানিয়ে হামিদুর রহমান আজাদ হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হলে প্রয়োজনে সারা দেশে আন্দোলনে নামবে ইসলামী দলগুলো। এ সময় চলমান সংকট সমাধানে বিএনপি সহ সব রাজনৈতিক দলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান হামিদুর রহমান আজাদ। সংকট সমাধানে প্রয়োজনে বিএনপি ডাকলেও জামায়াত একসাথে বসবে বলেও জানান তিনি। এই কথা যদি বলা হয় গণভোটের বিধান নাই, সেটা বিদ্যমান সংবিধানে নাই। পঞ্চদশ সংশোধনের আগে কিন্তু গণভোট ছিল। তাহলে একটা ফ্যাসিজমের আমলেই যেই সংবিধানটা সংশোধন করা হয়েছে, এই যে প্রশ্ন যদি কোনো রাজনৈতিক দল তোলেন তাহলে তারা ফ্যাসিবাদের অবস্থানটাকে সমর্থন করেন। তো এই কথা আমরাও বলতে পারি যে সংবিধানে 5 বছরের পরপর নির্বাচন ছাড়া আর কোনো বিধান নির্বাচন হতে পারে না। ফেব্রুয়ারির প্রথমার্ধ থেকে নির্বাচন পেছালে তার দায় বিএনপি জামায়াতের। কেননা এই দুই দলের রাজনৈতিক দাবি দেওয়ার কারণেই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া আটকে আছে, এমন দাবি করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আর দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, নির্বাচনী ডামাডোলে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু উপেক্ষা করা যাবে না। বিকেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই সনদে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক অবমূল্যায়ন শীর্ষক আলোচনা সভায় এসব মন্তব্য করেছেন তারা। এনসিপি নেতা সারোয়ার তুষার বলেন, নির্বাচনী পরিবেশ নিয়ে আস্থাহীনতায় ভুগছেন তারা। উপদেষ্টা পরিষদের সমালোচনা করে তিনি বলেন, জুলাই সনদ নিয়ে সরকার সাপলুডু খেলছে। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সমগ্র বাংলাদেশ সংস্কারকে স্বাগত জানালেও বিএনপি তার বিপরীতে অবস্থানে আছে। জানান, 24-এর অভ্যুত্থান কার্ড খেলে কেউ 90 ফ্যাসিস্ট হতে চাইলে এনসিপি বসে থাকবে না। যদি রিফর্ম না হয়, জুলাই সনদ বাস্তবায়ন না হয়, জুলাই সনদের আইনি ভিত্তি না হয়, তাহলে কিন্তু ইলেকশন যদি পিছিয়ে যায়, আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন। জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের একটি পদ্ধতি খুঁজে বের করে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। বাগেরহাটের সংসদীয় আসন 4টি বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট। 3টি আসন করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত অবৈধ বলে ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি গাজীপুরের সংসদীয় আসন 5টি বহাল রেখে রায় দেন হাইকোর্ট। সোমবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি KM জাহেদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। 16 সেপ্টেম্বর এক রিটের প্রাথমিক শুনানিতে বাগেরহাটে 4টি নির্বাচনী আসন 1টি কমিয়ে 3টি করা সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট আইনের লঙ্ঘন দাবি করে কেন তা আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছিলেন হাইকোর্ট। আগের মতো বাগেরহাটে 4টি সংসদীয় আসন রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়। সেই রুলে চূড়ান্ত শুনানি শেষে আদালত এই রায় দেন। 4টি সংসদীয় আসন বহালের ঘোষণায় আনন্দ মিছিল হয়েছে বাগেরহাট জেলা সদরে। সন্ধ্যায় জেলা প্রেস ক্লাবের সামনে থেকে বিএনপি নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে মিলিত হয় মিছিলটি। এ সময় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। পরে বাগেরহাট পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত হয়। আনন্দ মিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরাও। এর আগে বাগেরহাটে 4টি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় 3টি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। এরপর থেকে বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে। আসন বহালের দাবিতে মিছিল, সমাবেশ, স্মারকলিপি প্রদান, সড়ক অবরোধ ও হরতাল পালন করেছিল বাগেরহাটবাসী। হাইকোর্ট সহ আইন বিচার বিভাগকে অশেষ আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বাগেরহাটের তরফ থেকে এবং বাগেরহাটের এই 4 সিটির তরফ থেকে, এবং অনতিবিলম্বে গেজেট প্রকাশ করে আমাদের এই 4 সিট আবার যেন বহাল থাকে।
মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির আসন সংখ্যা কমানো হলো। সরকারিতে 280 এবং বেসরকারিতে কমেছে 292টি সিট। এছাড়া এবার শিক্ষার্থী ভর্তি বন্ধ করা হয়েছে 2টি বেসরকারি মেডিকেলে। স্বাস্থ্য বিভাগ বলছে, কলেজের শিক্ষা সুবিধা ও সক্ষমতা অনুযায়ী আসন পুনর্বিন্যাস করা হয়েছে। মেডিকেল শিক্ষায় মানের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশে বেসরকারি মেডিকেল কলেজ 67টি আর বেসরকারি 37টি। প্রতি বছর ভর্তির সুযোগ পান 11,673 জন। এর মধ্যে সরকারিতে 5,380 আর বেসরকারিতে আসন 6,293টি। মেডিকেল শিক্ষা মানুষের সুস্থতা ও জীবনের সঙ্গে সম্পর্কিত, কিন্তু এই খাতের মান নিশ্চিতের বিষয়টি কখনো বিবেচনা করা হয়নি, বরং রাজনৈতিক ও ব্যবসায়িক বিবেচনায় দেয়া হয় অনেক মেডিকেল কলেজের অনুমোদন। ইচ্ছে মতো বাড়ানো হয়েছে আসন, ফলে নানা সংকট আর বড় ধরনের ঘাটতি নিয়েই তৈরি হচ্ছে চিকিৎসক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিষয়টি নিয়ে কাজ শুরু হয়। অযৌক্তিকভাবে বাড়ানো আসন এবং মানে পিছিয়ে থাকা মেডিকেলের বিষয়ে সংগ্রহ করা হয় তথ্য, সেই অনুযায়ী পুনর্বিন্যাস করা হলো আসন। মূলত আসলে আমরা মানসম্মত চিকিৎসক তৈরি করার জন্য চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতাকে বিবেচনায় নিয়ে আমরা সংখ্যাটাকে রেশনালাইজ করেছি। এটা মোটেই আসন সংখ্যা কমানো বাড়ানোর ব্যাপার না আর কি। প্রথমবারের মতো আসন কমানো হলো সরকারি মেডিকেলে। শুধু তাই নয়, ঢাকা মেডিকেল, চট্টগ্রাম মেডিকেল সহ পুরনো 8টি মেডিকেলেও কমানো হয়েছে 25টি করে আসন। একই সংখ্যক আসন কমানো হয়েছে নতুন 4টি মেডিকেলেও। সবচেয়ে বেশি 50টি আসন কমেছে হবিগঞ্জ মেডিকেলে। সব মিলিয়ে 14টি মেডিকেলে কমেছে 355টি আসন আর 75টি আসন বেড়েছে 3টি মেডিকেলে। ক্লাসরুমের স্বল্পতা ছিল, শিক্ষকের স্বল্পতা ছিল, ইভেন কোনো সাবজেক্টে দেখা গেছে যে শিক্ষক ছাড়াই ওই প্রফেশনালের ফেজের ক্লাস কন্টিনিউ করা হয়েছে অন্য ব্রাঞ্চের শিক্ষকদের দিয়ে। এগুলো আইডেন্টিফাই করেই মোটামুটি এই জিনিসগুলিকে আবার পুনর্বিন্যাস করা হচ্ছে। সিরাজুল ইসলাম, শাহাবুদ্দিন, সিটি, সমরিতা সহ 10টি বেসরকারি মেডিকেলেও আসন কমানো হয়েছে 292টি। এছাড়া মুন্সিগঞ্জের বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল ও শরীয়তপুরের শিকদার মেডিকেল এবছর শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না। এই প্রতিষ্ঠানগুলোর মানের বিষয়ে খুবই স্ট্রিনজেন্ট হওয়া দরকার। তো এখন আমরা তো ওভারনাইট ব্যাপারটা স্ট্রিনজেন্ট হতে গেলে এটা আসলে কালচারালি কম্পেটেবল হচ্ছে না। সেই জন্য আমরা সিগন্যালটা দিয়ে গেলাম, আগামীতে যারা আসবে তারা বুঝতে পারা লাগবে সিগন্যালটার অর্থ, সেই অনুযায়ী তারা কাজ করবে আশা করি। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এই বছর এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 12 ডিসেম্বর। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দাবিগুলো পর্যালোচনা করা হবে এই আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষকরা। এর আগে বিকেলে 5:30টায় অর্থ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। তিনি জানান, সহকারী শিক্ষকদের বেতন গ্রেড 11তম গ্রেডে উন্নীত করার প্রস্তাব ইতিমধ্যে জাতীয় বেতন কমিশন 2025-এর কাছে পাঠানো হয়েছে। এতে আশ্বস্ত হয়ে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষকরা। এর আগে 10ম গ্রেড সহ 3 দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। একই সঙ্গে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও করেন তারা। সাদা কাগজ রিলিজ দিয়ে ধরায় দিয়ে কি আমাদের সারা বাংলাদেশ থেকে শিক্ষক আসছে কি আমাদের মশকরা করার জন্য? অর্থ সচিব মহোদয় আন্তরিকতা দেখিয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু উনি বলছে যে পে কমিশনের রিপোর্ট দেওয়ার পরে আপনার 11তম গ্রেড দেওয়ার জন্য আমি যথেষ্ট আন্তরিক এবং আন্তরিকের সাথে কাজ করব। যারা শিক্ষক বেশিরভাগই চলে গেছে, কিন্তু বেশ কিছু তাদের হয়তো নিজেরা এখানে কথা বলে বা একটা কর্ম পরিকল্পনা তৈরি করে তারাও চলে যাবে। তো কিছু লোক এখানে ছিল যারা প্রজ্ঞাপন না নিয়ে ঘরে ফিরবে না। আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে প্রজ্ঞাপনটা তো ওভারনাইট সম্ভব না। তারা আমার কথায় আশ্বস্ত হয়েছে এবং তারা খুব শিগগিরই হয়তো এখান থেকে চলে যাবে। আধিপত্যের বিস্তার নিয়ে মুন্সিগঞ্জে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। সংঘর্ষে বহু ককটেল বিস্ফোরণ হয়। দলবদ্ধ হয়ে অস্ত্রের মহড়াও দেয় 2 পক্ষ। এতে বেশ আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। ভোরের আলো ফুটতেই একের পর এক ককটেল বিস্ফোরণ।
চলে দলবদ্ধ অস্ত্রের মহড়া। পূর্ব বিরোধকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপ জড়িয়ে পড়ে সংঘর্ষে। উত্তপ্ত হয়ে ওঠে মুন্সিগঞ্জের মোল্লাকান্দি এলাকা। স্থানীয়রা জানায়, এলাকার আধিপত্য নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আতাউর রহমান মল্লিক ও ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন গ্রুপের দীর্ঘদিন ধরে চলছিল বিরোধ। এরই জেরে আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সংঘর্ষে গুলিবিদ্ধ হয় আরিফ ও ইমরান নামের দুইজন। পরে জেনারেল হাসপাতালে নেওয়া হলে আওলাদ গ্রুপের আরিফ মীরকে মৃত ঘোষণা করে চিকিৎসক। আব্বু সকালবেলা গেছে, যাওয়ার পরে মুখ চোপা ধুইছে, তো বাথরুমে তাইছে, পরে হেরে উনতে গুলি করছে। অনেক লোক মানে কইতে মুখোশ পইরা হেলমেট পইরা অনেক লোক আমাকে মোলাকান্দি ইউনিয়নের ভিতরে আমার কংসপুরা গ্রামে চডুমুরা গ্রামে দুইটা অনেক লোক মারধর করলো, আর একটা লোক গুলি করে মাইরে হিলাইছে। এ নিয়ে এলাকাটিতে 7 দিনের ব্যবধানে খুন হলো দুইজন। এর আগে গত 3 নভেম্বর প্রতিপক্ষের গুলিতে নিহত হয় তুহিন দেওয়ান নামের এক যুবক। বারবার সহিংসতায় আতঙ্কিত এলাকাবাসী। যথাযথ বিচার ও শাস্তি চায় স্থানীয়রা। কয়েকদিন পর পরে ঝগড়া লাগে, আমাকে বাড়িতে রাস্তা লাগে সারদা এখানে কি করতে গুলি মুলি কইরা বাচ্চা নিয়ে আমরা অনেক ডরে থাকি, ভয়ঙ্কর ভিতরেই আছি আমরা। আমার স্বামীর মৃত্যুর বিচার চাই, আমি আগে ফাঁসি চাই। আমরা এলাকায় শান্তি চাই, অশান্তি চাই না। আল্লাহ যেমনি শান্তি রাখুক, শান্তি করতে চাই। এদিকে ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এর মধ্যে এলাকা ছেড়েছে দুই পক্ষের লোকজন। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে সেই এলাকা থেকে এবং আমাদের এই অভিযান চলমান থাকবে। বর্তমানে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং আমাদের যে তৎপরতা রয়েছে তাতে এর পরবর্তীতে আর এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কমে। নিহত আরিফ চরডুমুরিয়া এলাকার খবির মীরের ছেলে। গুলিবিদ্ধ ইমরানকে নেওয়া হয়েছে ঢাকায়। আরাফাত রায়হান, সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। দুর্নীতির অভিযোগে আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে 11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশে তার সম্পদের তথ্য চেয়ে চিঠিও দিয়েছে সংস্থাটি। জানিয়েছে, বেনজির পরিবারের বিরুদ্ধে মানি লন্ডারিং সহ আরও কয়েকটি দুর্নীতির মামলা তদন্তাধীন আছে। বেনজির আহমেদ ছিলেন পুলিশের সাবেক প্রধান। সেই ক্ষমতার অপব্যবহার করে গড়েছেন অডেল সম্পদ। অত্যাধুনিক ফ্ল্যাট, জমি, বিলাসবহুল রিসোর্ট সবই আছে তার। বিদেশেও আছে তার প্রচুর সম্পদ। এসব অভিযোগে তার বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার চার্জশিট সোমবার অনুমোদন দিয়েছে কমিশন, যেখানে তার বিরুদ্ধে 11 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। 11,04,43,576 টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করত দুর্নীতি দমন কমিশন আসামি বেনজির আহমেদের নামে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছেন। ব্রিফিংয়ে জানানো হয়, বেনজিরের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডায় সম্পদ রয়েছে ব্যবসায়িক বিনিয়োগও। এসব বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে দেশগুলোতে পাঠানো হয়েছে চিঠি। বেনজির আহমেদের নামে আমেরিকা, কানাডা, ইউকে সহ বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পদ এবং বর্ণিত ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিনিয়োগকৃত অর্থের সাক্ষ্য প্রমাণের জন্য এমএলআর প্রেরণ করা হয়েছে। এদিকে অগ্রণী ব্যাংকের ফ্লোর স্পেস ক্রয়ে 22 কোটি টাকার দুর্নীতির অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক। এই অভিযোগে ব্যাংকের সাবেক 2 এমডি সৈয়দ আব্দুল হামিদ ও মোহাম্মদ শামসুল আলম সহ 9 জনের বিরুদ্ধে 3টি মামলা করেছে প্রতিষ্ঠানটি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। 6 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 10 জনের। এর মধ্যে কুমিল্লা 14 গ্রামের ছেলের বিয়ের জন্য মেয়ে দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক দম্পতি সহ সিএনজি চালকের। সন্ধ্যায় লাকসাম 14 গ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা গ্রামে দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, লাকসাম থেকে 14 গ্রামগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নাঙ্গলকোটগামী একটি সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে সিএনজিটি। ঘটনাস্থলে মৃত্যু হয় সিএনজির যাত্রী আবুল বাশার, তার স্ত্রী মুর্শিদা বেগম এবং সিএনজি চালক তৈবুর রহমানের। আহত হন আরও 5 জন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। এছাড়া ঝিনাইদহে আলাদা দুর্ঘটনায় 2 জন, নোয়াখালী সোনাইমুড়িতে 2 জন, সাতক্ষীরা, গাজীপুরের টঙ্গী ও ফরিদপুরের ভাঙায় 1 জন করে সড়কে প্রাণ গেছে আরও 3 জনের।
কক্সবাজারের উখিয়ায় অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন আরও 6 জন। বিকেলে উখিয়া সদর কাঁচা বাজারে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় কৃষি ব্যাংক ভবনের পেছনে কাঁচা বাজার সড়কের একটি মার্কেটে প্রথম আগুন দেখা যায়। মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন। এ সময় মোহাম্মদ আলী নামের এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়। দগ্ধ হয় আরও 6 জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ভয়াবহ বিস্ফোরণে কাঁপল ভারতের রাজধানী নয়াদিল্লি। ঐতিহাসিক লালকেল্লার পাশে অবস্থিত মেট্রো স্টেশন এলাকায় হঠাৎ এক গাড়ি এসে থামলে ঘটে বিস্ফোরণ। আগুন লেগে যায় আশপাশের আরও বেশ কিছু গাড়িতে। ঘটনাস্থলে প্রাণ হারান কমপক্ষে 13 জন, আহত হয় আরও 24 জন। এটি দুর্ঘটনা নাকি সন্ত্রাসী হামলা সেই বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। চলছে তদন্ত। চারিদিকে রক্ত, চিৎকার আর মানুষের হুড়োহুড়ি। হঠাৎই যেন নরক নেমে এসেছে ভারতের রাজধানী নয়াদিল্লির এই ব্যস্ত সড়কে। স্থানীয় সময় সন্ধ্যায় ভয়াবহ এক বিস্ফোরণে কেঁপে ওঠে দিল্লির ঐতিহাসিক লালকেল্লার 1 নং গেটের পাশে অবস্থিত এই মেট্রো স্টেশন। সেখানেই এক গাড়িতে ঘটে বিস্ফোরণ। ঘটনাস্থলেই মারা যায় বেশ কয়েকজন। আহত অনেককেই হাসপাতালে নিতে শুরু হয় ছোটাছুটি। রাস্তায় পড়ে থাকতে দেখা যায় নিহতদের ছিন্ন ভিন্ন মরদেহ। কখনোই এত জোরে বিস্ফোরণের শব্দ শুনিনি। মনে হচ্ছিল এখনই হয়তো মারা যাব। আমরা রাস্তায় একজনের হাত পড়ে থাকতে দেখেছি। এই দৃশ্যের ভয়াবহতা ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের মাত্রা এতই তীব্র ছিল যে পাশে রাখা আরও কয়েকটি গাড়িতেও ছড়িয়ে পড়ে আগুন। ভেঙে চুরমার হয়ে যায় কয়েক মিটার দূরের গাড়ির কাচ। ছুটে আসে ফায়ার ব্রিগেড আর দিল্লি পুলিশ। আজ সন্ধ্যা প্রায় 6:52 একটি গাড়ি সিগন্যাল এসে থামে। সঙ্গে সঙ্গেই সেখানে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে আশেপাশের কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকজন নিহত হয়েছেন আর কিছু মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্প্রতি সম্ভাব্য সন্ত্রাসী হামলার শঙ্কা জানিয়ে প্রতিবেদন প্রকাশ করে ভারতের বেশ কিছু গণমাধ্যম। এরই মাঝে এ বিস্ফোরণের ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। আশপাশের এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে দিল্লি পুলিশ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। থাইল্যান্ড মালয়েশিয়া সীমান্তের কাছে নৌকাডুবিতে 11 জনের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এখনও নিখোঁজ শতাধিক মানুষ। এখন পর্যন্ত এক বাংলাদেশি সহ 13 জনকে জীবিত উদ্ধার করেছে কর্তৃপক্ষ। স্থানীয় পুলিশ বলছে, নৌকাটি 3 দিন আগে মিয়ানমারের উপকূলীয় এলাকা থেকে প্রায় 300 আরোহী নিয়ে মালয়েশিয়ার দিকে রওনা হয়। তাদের প্রায় সবাই ছিলেন অবৈধ অভিবাসন প্রার্থী। মাঝপথে অজ্ঞাত কারণে নৌকাটি ডুবে গেলে উদ্ধার অভিযানে নামে মালয়েশিয়ার নৌ কর্তৃপক্ষ। দেশটির লাঙ্গুই উপকূল থেকে মিয়ানমারের 3 অধিবাসী, 2 জন রোহিঙ্গা, 1 জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়। পাওয়া যায় 7 জনের মরদেহ। অন্যদিকে থাইল্যান্ডের প্রশাসন উদ্ধার করেছে আরও 4 জনের মরদেহ। কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। সিলেটে ম্যাচ শুরু সকাল 9:30টায়। স্পোর্টিং উইকেটের প্রত্যাশার কথা জানিয়ে অধিনায়ক নাজমুল বলেন, রান দেখতে চান তিনি। মিডল অর্ডার নিয়েও নেই দুশ্চিন্তা। আয়ারল্যান্ড দলে কাউন্টি খেলা ক্রিকেটার আছে, তাই চ্যালেঞ্জ থাকলেও বাংলাদেশের সামর্থ্যও মনে করিয়ে দিয়েছেন টাইগার অধিনায়ক। অপরদিকে কন্ডিশন নিয়ে চিন্তা না করে জয়ের ব্যাপারে ইতিবাচক থাকতে চান আইরিশ অধিনায়ক। অনুশীলনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সিলেট টেস্টে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিয়েছে মুশফিক, শান্তরা। প্রায় 7 মাস পর ঘরের মাঠে সাদা পোশাকে খেলবে টিম টাইগার্স। তবে এবারের মিশন আয়ারল্যান্ড। অভিজ্ঞতার বিচারে আয়ারল্যান্ড বেশ পিছিয়ে থাকলেও দলটার কয়েকজনের কাউন্টি খেলার অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক। চ্যালেঞ্জ থাকলেও নিজেদের সেই সামর্থ্য আছে বলছেন নাজমুল শান্ত। ওই টিমের যদি আপনি ব্যাটিং অর্ডার দেখেন, ওরা কিন্তু বড় বড় স্কোর খেলার মতো ক্ষমতা রাখে এবং বেশ কিছু প্লেয়ার কাউন্টিও খেলেছে অতীতে। সো আমি একদমই ছোট হিসেবে দেখতে চাই না। ছোট দল, বড় দল এগুলোতে আমি যেতেই চাই না। ইন্টারন্যাশনাল একটা টেস্ট ম্যাচ হবে, প্রপার ওই দলকে রেসপেক্ট দিয়ে আমরা খেলতে চাই এবং আমি আশা করি যে ওই দলের সাথে চ্যালেঞ্জ থাকবে, বাট ওই চ্যালেঞ্জটা ঠিকমতো হ্যান্ডেল করার অ্যাবিলিটি আমাদের আছে। সিলেটের উইকেট বরাবরই স্পোর্টিং হিসেবে পরিচিত। আইরিশদের বিপক্ষেও ভালো উইকেট চান জানালেন শান্ত। সেই সাথে মিডল অর্ডার নিয়ে চিন্তা নেই বলছেন টাইগার অধিনায়ক। একটা ইনস্ট্রাকশন তো দেওয়া হয়েছে টিমের পক্ষ থেকে গ্রাউন্ডসম্যানকে। আমি আশা করি যে উইকেটটা ভালো হবে। স্পোর্টিং উইকেটই আমি আশা করছি। ব্যাটসম্যানরা বড় রান করার একটা সুযোগ থাকবে।
ডিফারেন্ট ফরম্যাট। মিডল অর্ডারে আপনি যদি দেখেন লাস্ট সিরিজে মুশফিক ভাইয়ের একটা বড় ইনিংস ছিল, লিটনের একটা ভালো ইনিংস ছিল, মিরাজ অলওয়েজ কনসিস্টেন্ট 6-7 যে ওখানে বোলারদেরকে নিয়ে বড় বড় রান করে। সো এখানে আমার মনে হয় না মিডল অর্ডার নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ আছে। আর কম্বিনেশনটা কালকে ইনশাল্লাহ আপনি 9টা 5 অথবা 9টা 10-এর মধ্যে পেয়ে যাবেন। এদিকে ম্যাচের আগের দিন বিশ্রামে আইরিশরা কন্ডিশন নিয়ে ভাবতে চান না অ্যান্ড্রু বালবির্নি। তবে সিলেটে সবশেষ জিম্বাবুয়ের ম্যাচের ফলাফল টেনে আইরিশ অধিনায়ক জানালেন জয়ের ব্যাপারে নিজের ভাবনা। এই সিলেটে বাংলাদেশকে হারিয়েছে জিম্বাবুয়ে। আমরাও অবশ্যই জয়ের ব্যাপারে ভাবছি। বাকি দুই ভেন্যুর তুলনায় সিলেটের উইকেট ভালো, কন্ডিশন নিয়ে চিন্তা করতে চাই না, এটা আমাদের হাতে নেই। আমাদের 3 জয়ের 2টি ভিন্ন কন্ডিশনে খেলেছি। প্রথমবারের মতো আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে একবারের দেখায় 2023 সালে মিরপুরে আইরিশদের বিপক্ষে 7 উইকেটের জয় আছে টাইগারদের। প্রায় 7 মাস আগে নিজেদের খেলা সবশেষ টেস্টে এই সিলেটেই জিম্বাবুয়ের কাছে হেরেছিল বাংলাদেশ দল। সেই ম্যাচের ফলাফল টেনে আইরিশ অধিনায়ক বললেন জয়ের ব্যাপারে নিজেদের ইতিবাচক মনোভাবের কথা। অপরদিকে সেই হারের তিক্ততা ভুলে অধিনায়কত্বের নতুন শুরুটা স্মৃতিমধুর করে রাখতে চাইবেন নাজমুল শান্ত। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।